নজরে খবরে সপ্তাহ এবং খবরে বাংলা সংবাদ এখন থেকে নজরে খবর। চোখ রাখুন প্রতি বুধ ও রবিবার রাত্রি 9টায় সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নজরে খবর। খবর মানে গল্প নয়। গণহত্যার তদন্তে সিবিআই। বিক্ষোভ আনিসের বাড়ির সামনে, ফিরলেন দুই মন্ত্রী। গণহত্যায় ঘৃণা, রোষে সোচ্চার মিছিল। ধর্মঘটে জোটবদ্ধ শ্রমিকরা। কেন্দ্রের বিরোধিতা করলেও রেহাই দেয় না মমতার পুলিশ। নির্বাচনী জয়ে সংবিধান ধ্বংস করছে বিজেপি, ইয়েচুরি। বাম প্রার্থীর কাছে অপ্রাপ্তির কথাই জানাচ্ছেন মানুষ। দেশের স্বার্থেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, দাবি বিজেপি সাংসদের। 12% কোভিড রোগীও আয়ুষ্মান ভারতের সাহায্য পাননি। হায়দ্রাবাদে গুদামে পুড়ে মৃত্যু হল 11 পরিযায়ীর। ঘৃণার সামনে নীরবতা বিকল্প নয়, মিডিয়া ব্যক্তিত্বদের আবেদন। দেশে কোভিড বিধি তুলে নেওয়া হবে মার্চের শেষেই। রামপুরহাটে পটগই গণহত্যার তদন্ত করবে সিবিআই। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করবে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ বলেছে, বকটুই ঘটনায় রাজ্য পুলিশের সিট আর কোনো তদন্ত করবে না। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। বিচারের স্বার্থে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ। আদালত বলেছে, সিট এখনো পর্যন্ত যে তদন্ত করেছে সেইখানেই থেমে যেতে হবে। সিটের হাতে যে কেস ডায়েরি রয়েছে তা সিবিআই এর হাতে তুলে দিতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিবিআই এর হেফাজতে দিয়ে দিতে হবে। তথ্য প্রমাণ যা রয়েছে তাও সিটকে হস্তান্তর করতে হবে। সিবিআই তদন্তের স্বার্থে আরও গ্রেপ্তার করতে পারবে। আগামী 7 এপ্রিল সিবিআই তার তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেবে। এদিন বকটুই গণহত্যার তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেবার নির্দেশ দেওয়ার সময় আদালত তার পর্যবেক্ষণে বলেছে, এই গণহত্যার ঘটনায় আদালতের হস্তক্ষেপের আগে কোনো তদন্তই শুরু হয়নি। এমনকি ঘটনার দিন অনেক দেরিতে পুলিশ বকটুইয়ে গেছে। ঘটনার পরের দিনও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। হাইকোর্ট বলেছে, সিট যে কেস ডায়েরি আদালতে জমা দিয়েছে তা অত্যন্ত মামুলি। এই ডায়েরিতে তদন্তের স্বার্থে কোনো এফেক্টিভ কন্ট্রিবিউশন ছিল না। হত্যাকাণ্ডের গভীরতা কেস ডায়েরিতে নেই। সিবিআই তদন্তের ছলে তৃণমূল বিজেপির সেটিংয়ে গণহত্যার অপরাধকে চাপা দেওয়া চলবে না। আদালতের নজরদারিতে সিবিআইকে তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে এবং অপরাধীদের মাথাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম এই দাবি করেছেন। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে আনিস খানের বাড়িতে না গিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে যেতে বাধ্য হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। শুক্রবার আনিস খানের বাড়িতে ধর্মীয় একটি অনুষ্ঠান হয়। সেখানে সারদা গ্রামের বাসিন্দারা ছাড়াও পাশের গ্রাম থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। সকাল থেকেই এই অনুষ্ঠানে আনিসের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে গ্রামবাসীরা জানতে পারেন, আনিসের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গ্রামে আসছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। মন্ত্রীদের গ্রামে আসার খবর শোনার পর থেকেই ওই গ্রামের মোড়ে মোড়ে জমায়েত হতে শুরু করেন এলাকার মানুষ। ইতিমধ্যে এই খবর পাওয়া মাত্র আনিসের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সরকারি কোনো প্রতিনিধির সাথে তারা দেখা করবেন না। তাদের একটাই দাবি, আনিসের মৃত্যুতে সিট নয়, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। বিকেলে মন্ত্রীদের আসার খবর পাওয়া মাত্র সারদা গ্রামে ঢোকার রাস্তা সীমানা গোড়ার মুখে গিয়ে অবস্থান শুরু করেন গ্রামবাসীরা।
মন্ত্রীর গাড়ি এসে পৌঁছানো মাত্র বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। মন্ত্রী গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মন্ত্রীদের সাথে কয়েকজন স্থানীয় তৃণমূল দলের নেতাদের দেখে আরও উত্তেজিত হয়ে ওঠেন এলাকার মানুষ। পুলিশের সাথে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় গ্রামবাসীদের। তাদের সাফ বক্তব্য, কোনোভাবেই শাসক দলের কোনো মন্ত্রী ও নেতাকে আমাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আনিসের গ্রাম সারদায় না গিয়ে ফিরে যেতে বাধ্য হন মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। বাংলার মাটিতে গণহত্যার বিষাক্ত রাজনীতির প্রতিবাদে কলকাতায় ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলালেন সচেতন নাগরিক এবং শিক্ষা ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা। রামপুরহাটের বকটুই গ্রামে গণহত্যার প্রতিবাদে শুক্রবার কলকাতায় মৌলালি থেকে জোড়াসাঁকো পর্যন্ত স্টুডেন্টস এগেইনস্ট ফ্যাসিজমের ব্যানারে এই নাগরিক মিছিল থেকে আওয়াজ উঠল, আর কত লোক মরলে পরে মানবে তুমি শেষে, খুনিরা সব রাজ্যে শাসক দাঙ্গাবাজের দেশে। রামপুরহাটের বীভৎস গণহত্যায় রাজ্যের সচেতন মানুষজন কতটা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন তা প্রতিফলিত হয়েছে শুক্রবারের এই নাগরিক মিছিলে। ছাত্রছাত্রীদের সঙ্গে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ হাঁটলেন বহু মানুষ। নাগরিক মিছিল থেকে অভিযোগ উঠল যে উত্তরপ্রদেশে গুজরাটের বিষাক্ত গণহত্যার রাজনীতিকে বাংলায় আমদানি করেছে তৃণমূল। গোধরা কাণ্ডের ভয়াবহ স্মৃতিকে এ রাজ্যের মাটিতে টেনে এনেছে তৃণমূল। নারী শিশুদের রাতের অন্ধকারে পুড়িয়ে কাঠকয়লায় পরিণত করেছে তৃণমূলী বাহিনীর নৃশংস প্রবৃত্তি। কিন্তু সভ্য সমাজে সেই হিংস্র আদিম প্রবৃত্তির কোনো ঠাঁই নেই, থাকতে পারে না। কলকাতার রাজপথে হাজার মানুষের মিছিল সোচ্চারে জানান দিল সেই কথায়। বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ত কয়লা শিল্পের শ্রমিকদের আবার মালিকের জামানায় ফিরিয়ে দিতে চাইছে। খনির গভীরে ছড়িয়ে থাকা গভীর কালো অন্ধকার ব্যক্তি মালিকানাধীন কয়লা খনিকের শ্রমিকের জীবনেও নামিয়ে এনেছিল অন্ধকার। অন্ধকারের বিরুদ্ধে আলোয় ফেরার সংগ্রাম করতে হয়েছে কয়লা শ্রমিকদের। বহু লড়াই সংগ্রামের ইতিহাসের পথ বেয়ে চলা রানীগঞ্জ কয়লাঞ্চলের শ্রমিকরা বিজেপি সরকারের কয়লা সম্পদ বেসরকারীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মোদি সরকার তুম হোশ মে আও, মজদুরো সে মত টকরাও। কোল মাইন স্পেশাল প্রভিশন অ্যাক্ট 2015 আইন এনে বিজেপি সরকার ব্যক্তি মালিকদের হাতে কয়লা সম্পদ তুলে দিতে চেয়েছে। কয়লা খনন, উত্তোলন, উত্তোলিত কয়লার দাম নির্ধারণ করে বাজারজাতকরণের অধিকার দেওয়া হয়েছে ব্যক্তি মালিকদের। মুখ বুজে থাকেনি দেশের লড়াকু কয়লা শ্রমিকরা। 2020 সালের জুলাই মাসে লাগাতার 3 দিন কয়লা শিল্পে সফল ধর্মঘট পালিত হয়েছে। দেশের শ্রমিক শ্রেণী 12 দফা দাবিতে 28 এবং 29 মার্চ দুদিনের সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। কয়লা শিল্পে ধর্মঘটের 12 দফা দাবির সঙ্গে আরও 18 দফা দাবি যুক্ত হয়েছে। রানীগঞ্জ কয়লাঞ্চলে লড়াইয়ের যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটি বহু আগে থেকে কাজ করছে। এবারও তারা একযোগে ধর্মঘট সফল করতে নেমেছে। কেন্দ্রের মোদী সরকারের দেশ বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশের আক্রমণের শিকার হতে হলো আন্দোলনকারীদের। 28-29 মার্চ ধর্মঘটের সমর্থনে শান্তিপূর্ণ আইন অমান্য কর্মসূচিতে আন্দোলনরতদের ওপর হামলা, ধাক্কাধাক্কি, টেনে হিচড়ে আক্রমণ করার পাশাপাশি অসংখ্য কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। মোদির নীতিকে এ রাজ্যের সরকার ও পুলিশ প্রশাসন যে পরোক্ষে সমর্থন যোগায় তার আভাস আবারও মিলল বৃহস্পতিবার। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির শান্তিপূর্ণ আইন অমান্য কর্মসূচিতে কলকাতা পুলিশের হামলাবাজি চলল ব্যাপক আকারে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলল আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দিয়েছে 28-29 মার্চের ধর্মঘট পুলিশ ও তৃণমূলের গুন্ডা বাহিনী ভাঙতে এলে কড়া প্রতিরোধের মুখে পড়তে হবে পুলিশ প্রশাসনকে। এদিন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন সমূহ ও বামপন্থী গণসংগঠনের কর্মীরা সিইএসসি সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে এক সমাবেশে মিলিত হয়ে
রানী রাসমণি রোডের দিকে মিছিল করে এগোতে থাকেন। মিছিল ডোরিনা ক্রসিং পৌঁছালে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু জীবন জীবিকার গ্যারেন্টি আদায়ের এই ধর্মঘটকে সফল করা হবেই এই হুঙ্কারে স্লোগান তুলে ব্যারিকেড ভেঙে রাসমণি রোড অভিমুখে এগিয়ে যান আইন অমান্যকারীরা। রাসমণি রোডেও আরেক দফা ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের স্তম্ভগুলিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য বিজেপি নির্বাচনের জয়কে বৈধতা হিসেবে ব্যবহার করছে। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে ইয়েচুরি বলেছেন, কিভাবে বিজেপি নির্বাচনে জিতেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটাকেই ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, সামাজিক ন্যায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব ধ্বংস করার কাজে বৈধতা হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশের কোনো কিছুকে বিক্রি করা বাকি নেই, অথচ সেই মুনাফা তুলে দেওয়া হচ্ছে গুটি কয়েকের হাতে। সবাই জানে তারা কারা, এমনকি কৃষিকেও তাদের হাতে দেওয়া হচ্ছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি রাজনৈতিক দুর্নীতিকেও বৈধতা দিয়েছে। স্বাধীন বিদেশ নীতিরও আর কিছু অবশিষ্ট নেই। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে বিজেপি দুর্বল করছে, যা দেশের জন্য প্রাণঘাতী। খাস কলকাতার ব্রড স্ট্রিটের মতো এলাকায় পানীয় জলের অভাব, নিকাশির সমস্যা, এমনকি পরিশ্রুত পানীয় জল না থাকায় জল ফুটিয়ে খেতে হয় তাদের। স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। 65 নম্বর ওয়ার্ডের ব্রড স্ট্রিট এলাকার 29A এবং 23A বস্তির মহিলারা ঘিরে ধরে তাদের এই সমস্যার কথা জানালেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমকে। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন বালিগঞ্জের বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিম। বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। প্রচারের প্রথম দিন থেকেই মানুষের মধ্যে তাকে নিয়ে বেশ ভালোই উৎসাহ দেখা গেছে। দেশের স্বার্থে পেট্রোপণ্যের দাম বাড়ানোর পক্ষে বিজেপি। শুক্রবার সংসদে সাফ জানালেন বিজেপি সাংসদ। এদিকে নির্বাচনের সময় 4 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর বন্ধ রাখা হলে অথচ ফল প্রকাশের পর কেন বিপুল হারে সেই পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে? লোকসভায় উপস্থিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে শুক্রবার সরাসরি এই প্রশ্ন রেখেছিলেন বিরোধীরা। জবাব মেলেনি অর্থমন্ত্রী, মুখে কুলুপ ছিল অর্থমন্ত্রী। জবাব এলো তার দলের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের থেকে। তিনি এই সরাসরি দাম বাড়ানোর পক্ষেই বললেন, জানালেন প্রধানমন্ত্রী মোদি দেশের জন্য রাজনীতি করছেন, ভোটের রাজনীতি করেন না। দেশের স্বার্থে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, এই তত্ত্ব বোঝালেন দুবে। সরকারি হাসপাতাল বলেছে বেড ফাঁকা নেই। বেসরকারি হাসপাতাল সরাসরি ভর্তি নিতে অস্বীকার করে দিয়েছে। করোনার প্রথম দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের 12%-এরও কম চিকিৎসা পেয়েছেন প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার অধীনে। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে এক প্রশ্নের জবাবে ন্যাশনাল হেলথ অথরিটি জানাতে বাধ্য হয়, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাভোগীদের তুলনায় বিনামূল্যে কোভিডের চিকিৎসা পেয়েছেন এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এই প্রসঙ্গে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, দুঃখ দুর্দশা সীমা পেরিয়েছে, এগুলি অমানবিক এবং নৃশংস আচরণ। মোদির আত্মপ্রচার কার্যত ধুলোয় মিশে গিয়েছে। 12%-এরও কম কোভিড রোগী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চিকিৎসা পেয়েছেন। কত কত প্রাণ বাঁচানো যেত এবং বাঁচানো উচিত ছিল, কিন্তু বাঁচানো হলো না। ভোর রাত, সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর ক্লান্তিতে অঘোরে ঘুমিয়েছিলেন ওরা কয়েকজন। আগুন লেগেছে যখন টের পেলেন, তখন আর বেরিয়ে আসার উপায় ছিল না। কার্যত ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হলো 11 পরিযায়ী শ্রমিকের। মৃতরা সবাই বিহারের ছাপরা জেলার বাসিন্দা। সেকেন্দ্রাবাদের কাছে একটা ছাঁটমালের গুদামের দোতলায় শুয়েছিলেন ওরা। দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে কাউকে শনাক্ত করা যায়নি। পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। একজন কোনো ক্রমে
দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। গুদামে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনা আবার প্রমাণ করে দিল এদেশে অসংগঠিত ক্ষেত্র বা পরিযায়ী শ্রমিকদের জন্য ন্যূনতম সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই। সুসংবদ্ধভাবে তৈরি করা ঘৃণার সামনে দাঁড়িয়ে নীরবতা কোনো বিকল্প হতে পারে না। দেশের 28 জন বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব বুধবার এক যৌথ আবেদনে এই কথা বলেছেন। দেশের সমস্ত সাংবিধানিক সংস্থাকে তাদের সাংবিধানিক নির্দেশকে তুলে ধরার জন্য আবেদন করেছেন তাঁরা। আবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, বিশেষত মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। গত কয়েক বছর ধরে ঘৃণার পরিবেশ বাড়িয়ে তোলা হয়েছে। একই সঙ্গে জোরালো করা হয়েছে হিংসার পক্ষে সওয়ালও। কখনো ভোটের নামে, কখনো তথাকথিত ধর্ম সংসদের নামে, পোশাকের নামে বিতর্ক তৈরি করে অথবা সিনেমার প্রদর্শন করে এই কাজ চলেছে। হিংসার এই আহ্বান সংবাদ মাধ্যমে ব্যাপক হারে প্রচারিত হয়েছে। দেশের শীর্ষ নেতারা এই বিষয়ে হিসেব কষে নীরবতা পালন করে থাকেন। দেশে তুলে নেওয়া হচ্ছে কোভিড বিধি। মার্চের শেষ থেকেই সম্পূর্ণভাবে শিথিল করে দেওয়া হবে কোভিড বিধি। তবে মাস্ক পরতেই হবে এবং মেনে চলতে হবে শারীরিক দূরত্ব বিধি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিন জানিয়েছে 31 মার্চ থেকে কোভিড বিধি সম্পূর্ণভাবে শিথিল করে দেওয়া হবে। 2020-র 24 মার্চ প্রথম কোভিড বিধি জারি হয় দেশে। 2 বছরের মাথায় তা শিথিল হতে চলেছে। দৈনিক সংক্রমণের নিম্নমুখী লেখচিত্র তুলে ধরেই কেন্দ্র নিজেদেরই সিদ্ধান্ত জানিয়েছে। যদিও এদিন সকালে কেন্দ্রের বুলেটিন থেকে জানা গিয়েছে গত 24 ঘন্টায় দেশে সংক্রমণ সামান্য বেড়েছে। 1 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরোল সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ভেরিফাইড অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সামাজিক মাধ্যমে সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত ধারাবাহিক লাইভগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করুন সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন। দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। দিন বদলের লড়াইয়ের ময়দান আরও বড় হোক আমাদের। সামিল হন মেহনতি মানুষের লড়াইয়ের উৎসবে।